তিনি 1200 এবং 1700 কোটি টাকা আপনার জঙ্গি অর্থায়নের কথা বলেন, এবং তারপরে তাকে যখন চ্যালেঞ্জ করা হয় তখন তিনি চুপসে যান। এই ধরনের পরিস্থিতি সম্ভবত দুনিয়ার সবচেয়ে যাদেরকে মনে করা হয় যে জঙ্গলি মনে করা হয়, এরকম জঙ্গলি দেশে বোধ হয় এর দৃষ্টান্ত নাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তিনি এখন জেলে আছেন নানা ধরনের দুর্নীতি, অপকর্ম এবং গণহত্যার সংশ্লিষ্টতার অভিযোগে। তা আমরা শুনেছিলাম সেই সময় যে তিনি কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই একটা ব্রিফিংয়ে হঠাৎ করে বলেছিলেন যে ইসলামী ব্যাংকের 8% টাকা সেটা জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হচ্ছে। এই ঘটনা যদি একটু বলতেন। এর আগে থেকেই চলছে, আগে থেকেই দুই একজন আবুল বারাকাতের মতো পণ্ডিত ব্যক্তি তারা মানে ঘুম থেকে উঠেন একটা নতুন তথ্য নিয়ে, এই ধরনের একটা অবস্থা। এই সম্পর্কে তার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে, এবং তিনি মৌলবাদের অর্থনীতি অনেক লেখালেখি করেছেন, এবং তিনি তার মধ্যে এবং তাকে নিয়ে এবং তিনি কাদের মদদে তিনি এই সমস্ত করেন, কার স্বার্থ রক্ষা করেন, জাতীয় স্বার্থ নাকি বাইরের কোনো শক্তির স্বার্থ, এ নিয়েও কিন্তু যারা তাকে জানেন, বুঝেন এবং দেশ নিয়ে যারা ভাবেন তাদের মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম একটি সমাবেশে, সকল ব্যাংকের চেয়ারম্যান এবং সকল এমডিদের মাঝখানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে আপনার কাছে আমি 10% সময় পাও না, আপনি ইসলামী ব্যাংকে যাবেন এবং 10% সময় ব্যয় করবেন। উনি একটু অবাক হলেন, উনি একটু মানে অপ্রস্তুত হয়ে গেলেন, বলে কী জন্য যাবো ইসলামী ব্যাংকে? আমি বললাম যে আপনার সামনে আমি আমার সমস্ত সিনিয়র এক্সিকিউটিভদেরকে হাজির করব 1 পৃষ্ঠার সাদা কাগজ নিয়ে, একটা সাদা কাগজের পিস নিয়ে আমরা সবে বসবো, আপনি প্রমাণ করে দেবেন যে ইসলামী ব্যাংক 1200 কোটি টাকা বা 1700 কোটি টাকা প্রতি বছর জঙ্গি অর্থায়নে ব্যয় করে। যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে সেখানে বসে ইসলামী ব্যাংকের সমস্ত ঊর্ধ্বতন নির্বাহীরা দস্তখত করে ব্যাংক থেকে রিজাইন করে তারা আর তাদের ডেস্কে ফিরে যাবে না, সরাসরি বাসায় চলে যাবে। এটা আপনি প্রমাণ করে, আমি চ্যালেঞ্জ দিলাম। কিন্তু সেখানে অনেক ম্যানেজিং ডিরেক্টর এবং বিভিন্ন ব্যাংকের বেশ কজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আমরা দুজন কথা বলছিলাম এবং আমাদেরকে ঘিরে বেশ কজন লোক ছিল। হ্যাঁ, তিনি পুরোপুরি অপ্রস্তুত হলেন এবং তিনি কোনোদিন কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। আমি চ্যালেঞ্জ করিয়ে থাকি যে আপনি যদি 1 টাকা যদি দেখাতে পারেন যে ইসলামী ব্যাংকের আমি অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, 1 টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে অন্যদিকে গেছে, তাহলে আমরা সবাই মিলে, শুধু আমি না, আমার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ টিম সবাই মিলে রিজাইন করে বাড়ি চলে যাব, আমাদের ডেস্কে ফিরে যাব না। এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেননি, কিন্তু এই অপপ্রচার চলেছে এবং এই অপপ্রচারের ধারায় এটা দীর্ঘদিন চলে পরিস্থিতিটিকে ইসলামী ব্যাংকের প্রতিকূলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সেই প্রতিকূলতা মোকাবেলা করে প্রতিটি দিন অতিবাহিত করেছি এবং আমাদের ব্যাংকের সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, এগুলোকে উপেক্ষা করে মানে জানবাজি রেখে আমাদের কর্মীরা সেখানে কাজ করেছে। আমাদের এটিএম বুথগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে অথবা ভেঙে ফেলা হয়েছে, আমাদের ব্রাঞ্চগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আমাদের ব্রাঞ্চের সামনে ব্যানার লটকিয়ে দেওয়া হয়েছে, ব্যাংক বন্ধ হয়ে গেছে। এইসব ঘটনার পেছনে তো শামসুল হক টুকুরও ইন্ধন আছে, তার যে একটা বক্তব্য যেটা ডিজাস্টার তৈরি করেছিল। শামসুল হক টুকুকে আমি ওই দিনই সন্ধ্যার সময় গিয়ে তার বাসায় গেলাম, তাকে ফোন করলাম যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তিনি মেহেরবানি করে আমাকে তার বাসায় যাওয়ার সুযোগ দিলেন। আমি গিয়ে তার সাথে বসলাম, তার একদম বেডরুমের পাশে একটা ছোট্ট রুমে সেখানে আমরা পাশাপাশি দুজন বসে আমি কিছু কথা বললাম তাকে ব্যাংকিং সেক্টরের সেন্সিটিভিটি সম্পর্কে। জন আস্থার একটা প্রতিষ্ঠান, এছাড়া ইন্টারন্যাশনাল সকল সংস্থা এইগুলোকে বিশেষভাবে দেখে থাকে। আমি যা বললাম যে আপনি কি দায়িত্বশীলতার সাথে কথা বলেছেন, আপনি কি তথ্য নিয়ে কথা বলেছেন নাকি এমনি বলেছেন? উনি বললেন মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছে। ফস করে একজন মন্ত্রীর মুখ দিয়ে এমন একটি কথা বেরিয়ে যায় যেটা জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত মারাত্মক। যে কারণে ওই দিন দুপুরেই তিনি সকালে বলেছেন, আর সেই দিন দুপুর 2টার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্য কর্মকর্তারা একত্রিত হয়ে আমাদের যারা বিদেশি ব্যাংক এবং এজেন্সি আছে তাদেরকে ডেকে ক্লিয়ারেন্স দিতে বাধ্য হলেন যে আমরা সবসময় ইসলামী ব্যাংকের কার্যক্রম দেখে থাকি, সেখানে এই ধরনের কোনো অনিয়মের ঘটনা নেই এবং আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি আপনাদেরকে, ইসলামী ব্যাংকের সাথে সব ধরনের স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখুন। এই যে পরিস্থিতিটা একজন
মন্ত্রী তৈরি করলেন, এটা কোনো স্বাভাবিক দেশের ঘটনা না। কোনো দেশের কোনো ক্যাবিনেটের কোনো মন্ত্রী এই ধরনের দায়িত্বহীন কথা বলতে পারেন, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা প্রফেসর, যাকে নাকি একটি পাবলিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান করা হয়, তিনি 1200 এবং 1700 কোটি টাকা আপনার জঙ্গি অর্থায়নের কথা বলেন, এবং তারপরে তাকে যখন চ্যালেঞ্জ করা হয় তখন তিনি চুপসে যান। এই ধরনের পরিস্থিতি সম্ভবত দুনিয়ার সবচেয়ে, যাদেরকে মনে করা হয় যে জঙ্গলি মনে করা হয়, এরকম জঙ্গলি দেশেও বোধ হয় এর দৃষ্টান্ত নাই। মানে আপনি বললেন যে ওই সময় সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায়ে এবং দায়িত্বশীল পর্যায় থেকে নেতিবাচক বক্তব্য দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান তিনি সহযোগিতা করেছিলেন ইসলামী ব্যাংকের রক্ষার জন্য। জি, এটা তো ঠিক। এটা ঠিক। আচ্ছা, তারপরে এই আরো সময় গড়িয়েছে, 17 সালের মধ্যে নানা ধরনের প্রতিবন্ধকতা এসেছে। পরিচালক মানে পর্ষদের মধ্যে নন প্রফেশনাল ব্যক্তিদের ঢোকানো হয়েছে, যাদের সঙ্গে ব্যাংকিং সেক্টরের কোনো সম্পৃক্ততা নাই। এদের মধ্যে একজন হচ্ছেন শামীম আফজাল। পরবর্তীতে তাকে পরিচালক করা হয়েছে এবং 17 সালে আপনি চলে গেলেন দেশের বাইরে। যেতে কি বাধ্য হয়েছিলেন, নাকি কৌশলগত অবস্থান থেকে যেতে গিয়েছিলেন ব্যাংকে রক্ষার জন্য? আমরা শুনে থাকি যে গোয়েন্দা সংস্থা আপনাকে বাধ্য করেছিল চলে যাবার জন্য। আমি এই ব্যাপারে আমার মুখ থেকে 7.5 বছর কোনো কথা বলিনি। তবে পত্রপত্রিকা এসেছে, এমনকি বিদেশি পত্রিকা, ইকোনমিস্টের মতো পত্রিকা ফুল পেজ কভারেজ দিয়েছে আমার এই ইয়ের উপরে, যে গোয়েন্দা সংস্থার গান পয়েন্টে এমডিকে পদত্যাগ করতে করানো হয়েছে। এমনকি একই দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং এমডি পদত্যাগ করেছেন। 3 জনের পদত্যাগের কারণ হচ্ছে তারা অসুস্থ, শারীরিক কারণে তারা দায়িত্ব পালন করতে পারছেন না। আবার পত্রিকায় লেখা হচ্ছে যে মান্নান সাহেবের সাথে যোগাযোগ করা হলো, তিনি বললেন আমি ভালো আছি। এটা কিন্তু সেই দিনের পত্রিকায়, পরের দিনের পত্রিকায়, দৈনিক পত্রিকায়, আমি প্রথম আলোতে এটা ছাপা হয়েছে, যা জনাব আব্দুল মান্নানকে আমরা যোগাযোগ করলাম, আপনি কেমন আছেন, তিনি বললেন আমি ভালো আছি। অর্থাৎ এই যে বিষয়টা, তারপরে আমি কোনো সাক্ষাৎকারে বলেছি, যেই প্যাডের মধ্যে স্বাক্ষর নিয়ে আমাকে পদত্যাগ করানো হয়েছে, এটি ইসলামী ব্যাংক এই ধরনের প্যাড 1983 সাল থেকে অদ্যাবধি কখনোই ছাপেনি। অর্থাৎ এটি ইসলামী ব্যাংকের প্যাড নয়, এটি একটি ফেক কাগজ। ফেক কাগজের মধ্যে স্বাক্ষর নিয়ে, জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমাকে পদত্যাগ করানো হয়েছে। এবং পদত্যাগের পরেও আমি দেশে নিরাপদ বোধ করিনি এবং নিরাপদ থাকিনি। আমাকে দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে এবং তখন আমি দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হই, যেই দেশকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি এবং দেশের জন্য কন্ট্রিবিউট করাটাকে আমি আমার পবিত্র দায়িত্ব মনে করি। আমি আমার 7.5 বছর ধরে বাংলাদেশের জন্য যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ করার সুযোগ পাইনি, আমি বঞ্চিত হয়েছি। আপনি তো সেই সময় অবশ্যই প্রতিবাদ করেছিলেন যখন এই ধরনের অনৈতিক ঘটনাগুলো একের পর এক ঘটছিল এবং আগে থেকে প্লট তৈরি হচ্ছিল। সর্বশেষ আপনার সাইন একটা ফেক প্যাডের মধ্যে নেওয়া হলো, তখন কি আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেছিলেন, বা আপনি কি অনড় ছিলেন কিনা? কেউ কেউ অভিযোগ করেন যে আপনি হয়তো অনড় না থেকে, ব্যাংকে না বাঁচিয়ে আপনি বিদেশে চলে গেলেন তাদের বন্দুকের নলের মুখে। কে অভিযোগ করেন এটা আমি জানি না। কোনো হৃদয়বান মানুষ, কোনো সৎ মায়ের সন্তান এই ধরনের অভিযোগ করতে পারেন না। আমি কথাটা একটু শক্তভাবে বললাম, এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে আমি অভ্যস্ত নই। কোনো সৎ মায়ের সন্তান, কোনো সতী নারী সন্তান আমার সম্পর্কে এই ধরনের অভিযোগ করার স্পর্ধা রাখে না। আমার ব্যক্তিত্ব, আমার অতীত কর্মকাণ্ড এটা প্রকাশ করে না। বরং আমি যে পরিস্থিতিতে আমি গেছি, যাওয়ার পরে আমি গিয়ে আমি সম্পূর্ণ এখান থেকে কোথায় যাব সেটা আমার কাছে পরিষ্কার ছিল না। আমার কাছে এমন কোনো বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আমি দ্রুত তখন আমি আমার মেয়ের বাসায় যাই। মেয়ের বাসায় কদিন থাকতে পারবো? 5-6 মাস থাকার পর 5 মাস থাকলাম। এর মধ্যে আমি মালয়েশিয়াতে আমি পিএইচডির জন্য একটা আবেদন করলাম। সাথে সাথে তারা সেটা অ্যাকসেপ্ট করলেন এবং সেখান থেকে বলা হলো আপনি শুধু ছাত্র হিসেবে আসবেন না, বরং আপনি আমাদের ফ্যাকাল্টিকে সমৃদ্ধ করবেন। তারপরে সেখান থেকে আমি আমেরিকায় গেলাম। 5 মাস যখন হলো, তখন আমার পক্ষে যখন লন্ডনে এরপরে আবার ফিরে আসতে পারবো, মাল্টিপল আমার ভিসা আছে,
কিন্তু আমি তখন আমেরিকায় গেলাম। আমেরিকায় আমার মাত্র 5 মাসের ভিসা আর বাকি ছিল। এই অবস্থার মধ্যে আমি আমেরিকায় গেলাম। সেখানে যাওয়ার পরে আমার কিছু শরীদ, এদের মধ্যে একজন অ্যাটর্নিও ছিলেন, তিনি বললেন যে আপনি তো আপনার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, এই অ্যাওয়ার্ড নিয়ে আমরা আমেরিকান সরকারের কাছে এটা করব, যে এটা অত্যন্ত তারা রিকগনিশন দেবে এটাকে। এবং এটা পেশ করা হলো, এটার কাগজপত্র রেডি করতে থাকলো তারা। এর মধ্যে আমি কিন্তু মালয়েশিয়ার ভিসা নিউ ইয়র্কে বসেই জোগাড় করলাম। যখন আমি ভিসা অফিসে গেলাম, তারা বললেন যে আপনি তো ঢাকা থেকে গিয়ে ভিসা নিতে হবে। আমি বললাম যে না, আমি মালয়েশিয়ার সাথে পরিচিত, বহুবার মালয়েশিয়ায় গেছি, তোমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে আমার এই দেখো সম্পর্ক আছে। অর্থাৎ আমার একটা ইন্টারভিউ ছিল মাহাথির মোহাম্মদের সাথে, সেখানে 2টা ছবি ছিল। আমি দেখালাম যে আমার সম্পর্ক, আমার কানেক্টিভিটি ইন মালয়েশিয়া এই ধরনের। মাহাথির মোহাম্মদের সাথে ছবি দেখে ওই ভদ্রলোক ভিতরে চলে গেলেন তার বসের কাছে, সেখান থেকে ঘুরে এসে বললেন পাসপোর্ট দাও। পাসপোর্টের মধ্যে তারা ভিসার ব্যবস্থা করলেন। আমি মালয়েশিয়ার ভিসা নিলাম। এর মধ্যে আমার কাগজপত্র আমেরিকায় যে যে সংশ্লিষ্ট অফিস, সেখানে তারা জমা দিলেন। 5 দিনের মধ্যে তারা আমাকে অ্যাপ্রুভাল দিলেন EB-1A ক্যাটাগরিতে। এটা সর্বোচ্চ ক্যাটাগরি। আইনস্টাইনকে আমেরিকায় আনা হয় যে ভিসায় প্রথম, ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যাপনার জন্য, সেই ভিসা দিয়ে আমাকে সম্মানিত করা হয়েছে আমেরিকাতে। এবং সেই ভিসা নিয়ে আমি কিন্তু সেখানে থাকলাম। কিন্তু আমি থাকলাম কোথায়? আমার তো কোনো ইনকাম নাই। আমি বেসমেন্টে ঘুমিয়েছি গত প্রায় 6-7 বছর। তারপরে যখন লোকেরা বলে যে আমি ব্যাংক রেখে আমি ফুর্তি করার জন্য কিংবা আমি আমার নিজেকে বাঁচানোর জন্য আমি আমেরিকায় চলে গেছি, তাদের নিষ্ঠুরতা, এটা কোনো সীমা নাই। মানে আপনাকে এই ধরনের শক্ত একটা প্রশ্ন না করলে হয়তো এত জুলুমের, ভয়াবহ জুলুমের তথ্যগুলো আমার উঠে আসতো না। আমি 2010 সালে যখন ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছি, তারপর প্রতিটি দিন আমি অনেকটা বলতে পারেন পুলসিরাতের পুলের উপর দিয়ে আমি হেঁটেছি। ডান দিকে পড়লে আমি দোজখে পড়ে যাব, বাঁ দিকে পড়লে দোজখে পড়ে যাব, এই ধরনের একটা অবস্থা প্রতিটি দিন এবং রাত। এমনকি আমি একা নই, মুস্তফা আনোয়ার সাহেবের মতো বৃদ্ধ মানুষ, তাকে সাথে নিয়ে আমি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছি। মুস্তফা আনোয়ার সাহেবের ওয়াইফ একদিন আমাকে বললেন যে আপনার এই ব্যাংকটা ছাড়তে পারেন না? আমার তো আর সহ্য হয় না। মুস্তফা আনোয়ার সাহেব আগে প্রতিদিন সকালবেলা হাসি মুখে ঘর থেকে বেরোতেন এবং সন্ধ্যায় তিনি বিকেলবেলা হাসি মুখে ফিরতেন বাসায়। এখন তিনি সকালে যান কখন তারও ঠিক নাই, রাতের বেলা গভীর রাতে তিনি বাসায় যখন ফিরেন, যাওয়ার সময় তার মুখ কালো, রাতে যখন ফিরেন তখনও তার মুখ কালো। এবং আমি আগে তিনি শুইলে ঘুমিয়ে পড়তেন, আর এখন আমি তার মাথায় হাত বুলিয়ে দিই, তারপর তার ঘুম আসে না, সারা রাত ছটফট করেন। কি একটা অবস্থা আপনাদের! এই বলে আমাকে এবং মুস্তফা আনোয়ার সাহেবকে তিনি বললেন আপনারা ব্যাংকটা ছেড়ে যার যার বাসায় চলে যান। কি ভয়াবহ নির্যাতন! এই নির্যাতন এবং জুলুম যারা সহ্য করেছে, আমি 3 টার্ম তাদের সম্পর্কে আপনি যেটা বললেন, আমি এইভাবে আপনার কাছ থেকে সরাসরি একজন দায়িত্ববান মানুষের কাছ থেকে শুনলাম। ওই লোকদের সম্পর্কে আমার কোনো মন্তব্য করার ভাষা নেই, ঘৃণা প্রকাশেরও ভাষা নেই।